প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো? আমি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ নওয়াফাজুল সরকারি কলেজ। আমরা উচ্চ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্লাসগুলো আয়োজন করেছি। অনলাইনে সেই ক্লাসগুলো যাচ্ছে, শিক্ষার্থীরা আমি আশা করছি উপকৃত হচ্ছে। পাশাপাশি আমরা অনার্স এবং ডিগ্রির যে শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য আমরা ক্লাসের বিশেষ আয়োজন করেছি। আমাদের এই ক্লাসগুলো কলেজের যে অনলাইনের যে আমাদের ফেসবুক পেজ এবং যে গ্রুপ আছে সেখানে এই ক্লাসগুলো যাচ্ছে। তোমরা নিয়মিত সেই ক্লাসগুলো দেখো, দেখলে হয়তো তোমরা এর মধ্যে যে আমাদের সাথে তোমাদের যে একটা করোনা মানে কোভিড-19-এর কারণে যে লকডাউন এবং বিশ্বব্যাপী যে অচলাবস্থা চলে আসছে, শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ আছে, আমি আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখে ওই কিছুটা হলেও এটা পুষিয়ে নিতে পারবে এবং তোমরা উপকৃত হবে আশা করি। তো সেই অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি ক্লাসের আয়োজন করেছি। আমি আজকের ক্লাসটি নিচ্ছি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং, অর্থাৎ তোমাদের যে তৃতীয় পত্রটা আছে সেটাতে আমি ক্লাসগুলো নিচ্ছি। সেটাতে আমি একটা বিশেষ টপিকের উপরে ক্লাসটা আজকে নিব। তোমাদের এই জেনেটিক্স একটা অংশ আছে যেটাকে আমরা বলছি ক্রোমোজোমাল অ্যাবারেশন। ক্রোমোজোমাল অ্যাবারেশনের উপর আমরা একটু আজকে শ্রেণী কার্যক্রমটা করব। ক্রোমোজোমাল অ্যাবারেশনে আমরা দেখব যে কীভাবে ক্রোমোজোমের পরিবর্তনের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়ে যায়, জিনের পরিবর্তন হয়ে যায়, যার ফলে সৃষ্টি জগতে বৈচিত্র্য আসে। সেটা পজিটিভ ধরনের বৈচিত্র্য আসতে পারে, নেগেটিভ ধরনের বৈচিত্র্য আসতে পারে। অর্থাৎ এটা গুণগত মানের উন্নয়নও ঘটাতে পারে, আবার গুণগত মানের অবনমন ঘটিয়ে এটা আমাদের সৃষ্টিকুলের উপরে বা জীব জগতের উপরে এটা একটা খারাপ প্রভাব নিয়ে আসতে পারে। আমরা এখন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তোমরা শিক্ষার্থীরা তোমরা এরই মধ্যে জিনের কাঠামো, ক্রোমোজোমের কাঠামো এগুলো নিয়ে তোমাদের বিগত শ্রেণীগুলোতে এগুলো শুনেছ। তোমাদের এই জিন তত্ত্ব নিয়ে আমি ক্লাসে তোমাদের আলোচনা করেছি, সেখানেও আমরা প্রাথমিক বিষয়গুলো আলোচনা করেছি। এখন আজকে আমি যে ক্রোমোজোমাল অ্যাবারেশনটা নিয়ে আলোচনা করব, আমি প্রথমে বলছি যে ক্রোমোজোমাল অ্যাবারেশনটা কি। ক্রোমোজোমাল অ্যাবারেশনটাকে আমরা ক্রোমোজোমাল মিউটেশনও বলে থাকি। ক্রোমোজোমাল মিউটেশন বা জিন মিউটেশন এক কথা না। ক্রোমোজোমাল অ্যাবারেশনে আমরা যেটা দেখব যে ক্রোমোজোমের মধ্যে যে জিনের ধারাবাহিকতা আছে সেটা পরিবর্তন হয়ে যায়। আমরা জানি পৃথিবীতে প্রজাতি বৈচিত্র্যের মূল ভিত্তি হলো ক্যারিওটাইপ, অর্থাৎ একটা সুনির্দিষ্ট প্রজাতিতে সুনির্দিষ্ট ধরনের ক্রোমোজোম থাকবে এবং সেই ক্রোমোজোমগুলোতে তোমার যে জিনের ক্রম আছে সেটা একটা সুনির্দিষ্ট ক্রমে বিন্যস্ত থাকে। কিন্তু কোনো কারণে যদি এই জিনের ক্রমের পরিবর্তন হয়ে যায়, সেটা বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে, সেটাই আমরা আমাদের আলোচ্য বিষয় আজকের। সেই পরিবর্তনটার ফলে আমরা দেখব যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন ঘটে, আর এই চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটার মূল ভিত্তি হয়ে যায় এই ক্রোমোজোমাল অ্যাবারেশন বা ক্রোমোজোমে জিনের পরিবর্তন, অর্থাৎ ক্রোমোজোমে যেটাকে আমরা বলবো গাঠনিক পরিবর্তন। এই গাঠনিক পরিবর্তনটাকে আমরা ক্রোমোজোমাল অ্যাবারেশন বলি। আর এই ক্রোমোজোমাল অ্যাবারেশনের ক্ষেত্রে আমরা যদি একটু প্রাথমিকভাবে একটু যে তথ্যটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে আমরা যেটাকে বলি যে ব্রেকেজ ফিশন ব্রিজ সাইকেল বলা হয় এটাকে, অর্থাৎ বাংলায় বললে আমরা বলি ভাঙন মিলন সেতু চক্র। অর্থাৎ এখানে দেখা যায় যে একটা ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ বরাবর ভেঙে যাবে। আমরা জানি একটা ক্রোমোজোমের মধ্যে যদি আমরা এরকম একটা ক্রোমোজোমকে আমরা এরকম ভাবে দেখি, তাহলে দেখবো যে ক্রোমোজোমের মধ্যে সুনির্দিষ্টভাবে জিনগুলো অবস্থান করে এবং এই জিনগুলো অবস্থান করার কারণে এটার একটা সুনির্দিষ্ট সজ্জারীতি থাকে, বৈশিষ্ট্যের একটা ক্রম থাকে। এখন কোনো কারণে যদি কোনো একটা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ বরাবর ভেঙে গিয়ে দেখা যাবে যে এখানে এরকম হতে পারে দুইটা অংশ যখন ভেঙে গিয়ে যে অংশটাতে তোমার বিশেষ করে আছে সেন্ট্রোমিয়ার আছে, সেই সেন্ট্রোমিয়ারের অংশটা টিকে থাকবে, আর যে অংশটাকে সেন্ট্রোমিয়ার নাই সেই অংশটা টিকে থাকবে না। কেন? কারণ হলো কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের সাথে সাধারণত স্পিন্ডল তন্তুর
যে অংশটা, যেটা আকর্ষণ ট্রাকশন ফাইবার যেটা আছে সেটা এই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। আর ভাঙা অংশ যেটাতে সেন্ট্রোমিয়ার নাই, সাধারণত সেটাতে সেন্ট্রোমিয়ারটা যুক্ত হতে না পারার কারণে দেখা গেছে যে সেটা সেখানে পরিবর্তনটা হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ভাঙা অংশটা ইয়ে হয়ে গেল, এরকম দুইটা একই ক্রমে ভাঙা অংশটা নষ্ট হয়ে গেল, সেন্ট্রোমিয়ার যুক্ত অংশটা ঠিক থাকলো। অনেক সময় দেখা যায় এইরকম দুইটা ভাঙা অংশ জোড়া লেগে যায়, অর্থাৎ এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, মনে করো দুইটার ভাঙা অংশটা, অর্থাৎ এটার এই বরাবর ভেঙে গিয়েছে, এইটারও মনে করো এই বরাবর ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার ফলে দেখা গেছে পরবর্তীতে এই দুইটা অংশ একত্রে জোড়া লেগে যায়। জোড়া লেগে যাওয়ার ফলে দেখা গেছে এটাতে ক্রমটা ঠিকই থাকে দুইটারই। এখানে যদি এ জিন, বি জিন, সি জিন, ডি জিন, এই প্রান্ত এ জিন, বি জিন, সি জিন, ডি জিন এগুলো থাকবে, কিন্তু এইখানে যে জিনগুলো থাকবে এরপরে দেখা গেছে যখন এটা দুই সেন্ট্রোমিয়ার বিশিষ্ট এই ক্রোমোজোম তৈরি হয়ে যেতে পারে, দুইটা ভাঙা অংশ জোড়া লেগে গিয়ে দুইটা এইরকম, কারণ হোমোলোগাস ক্রোমোজোমে দুইটা ক্রোমোজোম থাকে, দুইটা ক্রোমোজোমে যখন তোমার কোষ বিভাজন, একটা ক্রোমোজোম ভাঙা অংশযুক্ত একটা ক্রোমোজোমে যখন কোষ বিভাজন হবে, কোষ বিভাজনের কারণে এটার দুইটা মানে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হবে, দুইটা ক্রোমোজোমে যখন আবার এই দুইটা ক্রোমোজোমে তখন এই ভাঙা অংশগুলো জোড়া লেগে যায়, জোড়া লেগে গিয়ে আবার যখন তারা ভাঙবে তখন দেখা গেছে দুইটার মধ্যে এই ভাঙার ক্ষেত্রে কম বেশি জিনের বিন্যাস বা ক্রমের এরকম ত্রুটি দেখা দেয়। এর ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা ক্রোমোজোম তৈরি হতে পারে। এর ফলে আমরা এই ভাঙনের মাধ্যমে যে নতুন দুইটা, একটাতে দেখা যাবে যে ক্রোমোজোমের জিনের ঘাটতি হয়ে যাবে, আর একটাতে জিন বেশি চলে আসবে। এর ফলে দুই ধরনের ক্রোমোজোম সৃষ্টি হয়ে যেতে পারে। এইভাবে ক্রোমোজোমাল অ্যাবারেশন একটা সাধারণ তত্ত্বের কথা বললাম, সাধারণ থিওরির কথা বললাম। এখন আসলে আমরা এই ক্রোমোজোমাল অ্যাবারেশনটা কত উপায়ে ঘটতে পারে, কত রকমের হতে পারে, আমরা একটু সেই যে বিষয়টা আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হলো জিনের সংখ্যার পরিবর্তন, আর একটা হলো জিনের সজ্জার পরিবর্তন। একটা হলো জিনের সংখ্যার পরিবর্তন হয়ে যাবে, জিন সংখ্যাটা চেঞ্জ হবে, আর হলো জিনের যেই ক্রমবিন্যাস আছে সেটা চেঞ্জ হবে, দুইটা। তাহলে জিনের সজ্জা এবং সংখ্যা দুইটার পরিবর্তন। আমরা প্রথমে একটু সংখ্যার ব্যাপারটা দেখি। প্রথমে সংখ্যার পরিবর্তনটা হয়ে যায়। সংখ্যার পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে জিনের ঘাটতি, আমরা প্রথমেই বলেছি, এটা দেখেছি আমরা, যে জিনের ঘাটতি হয়ে যেতে পারে। যে একটা ক্রোমোজোমের মধ্যে আমরা দেখবো যে যে জিন, মনে করো এইরকম ভাবে আমরা যদি এরকম দেখি, এরকম দুইটা পার্ট আমরা দেখি, এটা কি আছে, এ বি সি ডি ই এ জি এইচ, তাহলে এরকম। তো এই অংশটা ভেঙে গেল, জিএইচটা ভেঙে গেল, জিএইচ নাই, তখন একটা প্রান্তে জিএইচ নাই, অথবা এই প্রান্তে এবি চলে গেল, তাহলে একটা নতুন ধরনের ক্রোমোজোম, যে বললাম না, সেন্ট্রোমিয়ার বিহীন অংশটা নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তখন এই একটা ক্রোমোজোম তৈরি হয়ে গেল। এটা এই ধরনের ইয়েতে এটা একটা ঘাটতি হয়ে গেছে, জিনের ঘাটতি হতে পারে। এই ঘাটতিটা আমরা এখানে দেখালাম কি, ঘাটতিটা হয়ে গেছে এক প্রান্তে, এক প্রান্তে হয়ে গেছে ঘাটতি। আবার ঘাটতি এমনও হতে পারে প্রান্তে না হয়ে ঘাটতিটা হয়ে যেতে পারে ক্রোমোজোমের মাঝ বরাবর ঘাটতি হতে পারে। ক্রোমোজোমের মাঝে ঘাটতি হলে, সাধারণত প্রান্তে হলে একটা প্রান্ত ভেঙে যাবে, কিন্তু ক্রোমোজোমের মাঝ বরাবর ঘাটতি যখন হবে তখন আবার আমরা এখানে দুই রকমের ঘাটতি দেখতে পাই। ক্রোমোজোমের মাঝ বরাবর যখন ঘাটতি হবে তখন আমরা কেমন দেখব, মনে করো আমি এইভাবে গেলাম, আমি এইভাবে আঁকতেছি একটা ক্রোমোজোমের ক্ষেত্রে, যে মাঝ বরাবরের ওই যথারীতি এ বি সি ডি ই, আমরা যদি এখানে দেখি এফ জি এইচ আই, আমরা এই যে ক্রোমোজোমের মধ্যে আমরা প্রথমে দেখালাম যে প্রান্তে ভেঙে প্রান্তের অংশ চলে গেছে, আর মাঝ বরাবর হলে আবার এটা দুই রকম হতে পারে। মাঝ বরাবর কি, এটা ক্রোমোজোমের মধ্যে যে এইরকম হতে পারে, যে আমি যদি ক্রোমোজোমটাকে আবার এরকম দেখাই, যে এই ক্রোমোজোমটাই তোমার এইভাবে গিয়ে এইখানে একটা এরকম প্যাচ তৈরি করে এইভাবে চলে যেতে পারে, এইখানে সেন্ট্রোমিয়ার চলে আসছে। হ্যাঁ, তাহলে কি হলো, ওই যে এখানে এ বি, এইখানে আসছে সি ডি ই, আচ্ছা এখানে গেলাম সি
ডি ই আসলো এখানে যথারীতি এরকম, তারপরে তো এ জি এইচ আই এরকম আসলো। এই অংশটা ভেঙে বাদ চলে গেল, তার ফলে সিডি নাই, তাহলে ক্রোমোজোমটা হয়ে যাবে, তখন জিনগুলো হয়ে যাবে এ বি সি, এ বি ই, এ বি ই, সিডি বাদ পড়ে গেল, এই অংশটা ভেঙে আলাদা হয়ে গেল, যার ফলে দেখা গেছে, এবং এই আলাদা হয়ে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে এই রকমের একটা ক্রোমোজোম তৈরি হবে, যেই ক্রোমোজোমে জিন থাকবে না, এ আর সি আর ডি জিনটা থাকবে না, নতুন ক্রোমোজোম তৈরি হলো। আবার যদি ব্যাপারটা এরকম হয় যে ভাঙনটা এইখানে না হয়ে ভাঙনটা হয়েছে এমন জায়গায় যেখানে সেন্ট্রোমিয়ারটা সহ, সেন্ট্রোমিয়ার সহ গাঁটতে হলো, এবং ধরে নিলাম সেন্ট্রোমিয়ারের সাথে কি কি আছে, এখানে আছে ই জিন, এখানে আছে এফ জিন, আর বাকিটা যথারীতি এবিসি আর এই প্রান্তে আসলো। তাহলে এইভাবে ভাঙন তৈরি হতে পারে। ভাঙন এখানে আমরা দুই রকমের, মাঝখানের যে ভাঙনটা, প্রান্তীয় ভাঙনটা তো একটা হলো আমরা দেখলাম, কিন্তু মধ্যবর্তী স্থানে ভাঙন আমাদের দুই রকম হতে পারে। একটা ভাঙন হতে পারে সেন্ট্রোমিয়ার সহ, একটা সেন্ট্রোমিয়ার ছাড়া। সেন্ট্রোমিয়ার সহ যখন ভাঙন হবে তখন সেন্ট্রোমিয়ারের অংশটা টিকে থাকবে, সেন্ট্রোমিয়ারের অংশটা একটা আংটির মতো একটা ইয়ে রূপে, এই ক্রোমোজোম রূপে, রিং লাইক একটি ক্রোমোজোমের রূপ মতো করে এটা টিকে থাকবে। তাহলে এইভাবে আমরা ক্রোমোজোমাল অ্যাবারেশন আমরা দেখতে পাই। এখন আসি আমরা আরেকটা, এই গেল এক ধরনের পরিবর্তন, অর্থাৎ ঘাটতি জনিত পরিবর্তন। ঘাটতির আমরা তিনটা রূপ দেখলাম, একটা হলো তোমার যে কোনো একটা প্রান্ত চলে যাবে, একটা হলো মাঝখান থেকে হবে, তবে মাঝখানে দুই রকম, একটা সেন্ট্রোমিয়ার সহ হতে পারে, একটা সেন্ট্রোমিয়ার ছাড়া হতে পারে। এবার আসি আমরা ডুপ্লিকেশন, আরেক ধরনের পরিবর্তন। ডুপ্লিকেশনের মধ্যে আমরা দেখবো যে এখানে ঘাটতি না, এখানে জিন সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা এখানে যদি দেখি যেখানে জিন সংখ্যা বৃদ্ধি পাবে না, ডুপ্লিকেশন অর্থাৎ একই জিন ডাবল চলে আসবে, একই সেন্ট্রোমিয়ার, এই যদি ক্রোমোজোমের একটা বাহু, এই দুই বাহু, দ্বিতীয় বাহু, তাতে করে এই ধরনের একই ক্রোমোজোমে যেটা হবে সেটা হলো যে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশনের মধ্যে আমরা দেখি ট্যান্ডেম ডুপ্লিকেশন একটা আছে। ট্যান্ডেম ডুপ্লিকেশন মানে হলো ক্রোমোজোমের যে কোনো এক বাহুতে, যে কোনো এক প্রান্তে এটা ধারাবাহিকভাবে ডাবল হবে, যেমন এ বি সি, তারপরে এখানে দেখো যাবে আবার সি ডি, তারপরে আবার দেখবো সি ডি, তারপরে এখানে ধরে ই, তারপরে এফ জি এইচ আই, ধরলাম এরকম। অর্থাৎ এই যে সিডি সিডি দুইবার আছে, এটাকে আমরা এই ধরনের ইয়েটাকে আমরা যে ধারাবাহিক একই ক্রমে, এটাকে আমরা বলছি সদৃশ ক্রম, মানে অনুলিপিকা বা সংলগ্ন সদৃশ ক্রম রূপে। আমরা ইংরেজি শব্দটাই হলো ট্যান্ডেম ডুপ্লিকেশন বলি আমরা। আবার হতে পারে রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন, অর্থাৎ এ বি সি ডি, এইখানে গিয়ে আবার বি সি, উল্টো, এই ধরনের পরিবর্তন হতে পারে, এটাকে আমরা রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন বলি। এই ধরনের একটা হতে পারে। আরেকটা হতে পারে যে এরকম যদি হয় যে অংশগুলো মানে একই পাশে, আমরা যেরকম একই পাশে দেখলাম, মানে যদি এরকম হয় যে একই পাশে না হয়ে আমরা যদি এরকম ভিন্ন পাশে দেখি, অর্থাৎ সদৃশ অনুলিপিকাটাকে, এটাকে আমরা বলি সাংচতিটাকে আমরা বলি ডিপ্লেসড ডুপ্লিকেশন। ডিপ্লেসড ডুপ্লিকেশনে এটা হলো এই ধরনের, আমরা দেখবো যে এই অনুলিপিকার অংশের স্বাভাবিক ক্রোমোজোমের অনুরূপ বাহুতে পাশাপাশি না থেকে সাধারণত কি করে অবস্থান করবে, ভিন্ন বাহুতে অবস্থান করবে। এটাকে এটা এরকম আমরা দেখি, ভিন্ন বাহুতে যদি এরকম অবস্থান করে তখন এটাকে আমরা এই স্থানচ্যুতি বা যেটাকে আমরা ডিপ্লেসড রিপ্লিকেশন বলি। যেমন কিরকম হলো যে এবিসিডি আমরা যদি এরকম দেখেছি, এবিসিডি ই যথারীতি এখানে ঠিক আছে, এবিসিডি এবিসিডি ই, কিন্তু এইখানে গিয়ে আবার দেখা গেছে যে এই জায়গাতে গিয়ে আবার কোন এক জায়গায় সিডিটা আছে, সিডি মাঝখানে অথবা প্রান্তে, এটা তো আমরা দুই রকমের দেখতে পাই। হ্যাঁ, তাহলে এরকম দেখতে পাই, এরকম। তো এইভাবে আমাদের এই পরিবর্তনটা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে পরিবর্তন এখানেও আবার দুই রকম হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই যে সিডি একই পাশে, যেমন এইখানে পরিবর্তনটা এখানে দুই রকম হতে পারে, যেমন এইখানের সিডিটা
আবার এখানে আছে। আবার এরকম হতে পারে যে এখানে সিডিটা এই পাশে চলে গেছে, এখান থেকে আবার এফ জিটা এই পাশে চলে আসছে। এতেও আমরা স্থানচ্যুতি, অর্থাৎ যেখানে আমরা যেটাকে ডুপ্লিকেশন বলি, ডুপ্লিকেশন হয়ে গেছে এবং সেটা স্থানচ্যুতি, এক 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 পাশেরটা আরেক পাশে, আরেক পাশেরটা আরেক পাশে। এটা সমবাহুতে হতে পারে, একই বাহুতে অনুলিপি হতে পারে, অথবা ভিন্ন বাহুতে, দুই বাহুতেও অনুলিপি হতে পারে। তো এইভাবে আমরা দেখি যে ডুপ্লিকেশন হয়। আবার দেখা গেছে এই ডুপ্লিকেশনটা আমরা আবার একটু ভিন্নভাবেও পাই। এই যে ডুপ্লিকেশনটা, সেটা হলো যে এটা তো আমরা দেখলাম যে একই ক্রোমোজোমে হলো, একই ক্রোমোজোমে বা সমসমস্ত ক্রোমোজোমে যদি এরকম আমরা পরিবর্তন দেখি, এটা এমনও হতে পারে যে এই পরিবর্তনটা, এখানে আরো একটা ক্রোমোজোম আছে, মনে করো এ বি সি ডি ই আমরা দেখলাম, আমরা এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই এরকম আমরা দেখলাম, আই যে এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই এরকম। আরেকটা ক্রোমোজোম আমরা দেখলাম, এটা সেন্ট্রোমিয়ার। কি দেখলাম? এটা হলো, এটা যদি আমরা এরকম দেখি, এটা দেখলাম আমরা এম এন ও পি কিউ আর কিউ আর এস টি এরকম। দেখা গেল যে এ বি সি ডি, এই সিডিটা এইখানে চলে আসছে, এইখানে যে কোনো একটাতে সিডি চলে আসছে, সিডি, আর এখানে আর এস টি, এসটি এরকম ভাবে হতে পারে। এই পরিবর্তনটা এইরকম, অর্থাৎ অসমসংস্থ ক্রোমোজোমের হতে পারে। আগেটা সমসংস্থ ক্রোমোজোমের আমরা ভিন্ন ইয়াতে হতে পারলো, এখানে দেখবো যে আমরা অসমসংস্থ, অর্থাৎ ভিন্ন জিন আছে অন্য একটা ক্রোমোজোমে, এক ক্রোমোজোমের জিন অন্য একটা ক্রোমোজোমে গিয়ে অবস্থান করতে পারে, এমনও আমরা দেখতে পাই। তাহলে এই ধরনের ইয়েতে এটাকে আমরা ডুপ্লিকেশন, অর্থাৎ একই ইয়াতে জিনগুলো ভিন্ন জায়গায় একই বৈশিষ্ট্য, ডি জিন মানে একই একটা বৈশিষ্ট্য, ই জিন মানে একটা বৈশিষ্ট্য, সেটা একাধিক ক্রোমোজোমে থাকতে পারে। এটা সমসমস্ত ক্রোমোজোমের মধ্যেও থাকতে পারে, আবার একই ক্রোমোজোমের মধ্যেও থাকতে পারে, আবার অসমসমস্ত ক্রোমোজোমের মধ্যেও থাকতে পারে। এইভাবে দেখি আমরা ক্রোমোজোমের সংখ্যা, বিশেষ করে জিন সংখ্যা, ক্রোমোজোমের মধ্যে জিন সংখ্যার পরিবর্তন হয়ে সেটা ঘাটতি হতে পারে, হ্রাস পেতে পারে, অথবা ডুপ্লিকেশন। আমরা তিনটা জিনিস আলোচনা করলাম। একটা হলো জিন সংখ্যা ঘাটতি হয়ে যাবে, অথবা জিন সংখ্যা বেশি হবে, অথবা জিন সংখ্যা ডাবল থাকবে, ডুপ্লিকেট অবস্থা থাকবে, ডুপ্লিকেশন হবে। তাহলে এই রকমের পরিবর্তন আমরা ইয়েতে দেখি। এখন আমরা আরেক ধরনের ইয়ে বলবো, যেটা হলো জিনের সজ্জারীতি। জিনের সজ্জায়ন, জিনগুলো কি অবস্থায় বিন্যস্ত থাকবে সেটা নিয়ে আমরা, সেটা এক ধরনের পরিবর্তন, একটা ধরনের অ্যাবারেশন আমরা দেখি ক্রোমোজোমের মধ্যে। আমরা এই সজ্জার মধ্যে আমরা দুই রকমের পরিবর্তন দেখি। একটা বলছি আমরা একটা হলো, একটাকে বলছি আমরা ইনভার্সন, আর একটা হলো ট্রান্সলোকেশন। ইনভার্সন যেটাকে আমরা বাংলায় উৎক্রম বলি, উৎক্রম বা ইনভার্সন। আর আরেকটা হলো ট্রান্সলোকেশন বা স্থানান্তর, এক জায়গা থেকে, বিশেষ করে এক ক্রোমোজোম থেকে আরেক ক্রোমোজোমে স্থানান্তরের ব্যাপারটা। ডুপ্লিকেশন থেকে ডুপ্লিকেশন, এক ক্রোমোজোম থেকে আরেক ক্রোমোজোমে চলে যাবে, দুই জায়গায় থাকবে না, ক্রোমোজোমে এক ক্রোমোজোমে ছিল আরেক ক্রোমোজোমে চলে যাবে। আমরা যদি ব্যাখ্যায় আসি সেই ক্ষেত্রে আমরা দেখবো, প্রথমে আমরা একটু ইনভার্সন নিয়ে আলোচনা করি। ইনভার্সনটা মানে কি? ইনভার্সনটা হলো ক্রোমোজোমের মধ্যে উল্টে যাওয়া, জিনগুলোর ক্রমটা উল্টে যাওয়া। কেমন করে উল্টে যাবে? সেখানে এই ক্ষেত্রে দেখা গেছে একটা ক্রোমোজোমের মধ্যে ভাঙন, ওই আগের ইয়েটার মতোই, তবে আমরা দেখেছিলাম যে আগে যেমন একটা এটার ক্ষেত্রে আমরা যদি আসি, এই ক্রোমোজোমের ক্ষেত্রে আসি আমরা, এটা ABCDE, আমি যদি এটাকে আবার একটু প্রেস করে ইয়ে করি, এটা হলো একটা ক্রোমোজোম, বা আমি যদি এইভাবেই যাচ্ছি, একটা ক্রোমোজোম এ বি সি ডি ই এফ জি এইচ আমরা আই, এই একটা ক্রোমোজোমের মধ্যে এই জিনগুলো আছে। এখন যদি দেখি আমরা এটাতে কি হলো, এটাতে এমন ভাবে হলো, এটা যে ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটা স্থানের মধ্যে একটা প্যাচ তৈরি হবে, এবং প্যাচ তৈরি হয়ে যে এইভাবে আমরা ওই আগেরটার মতোই দেখবো, এইভাবে একটা প্যাচ তৈরি হলো, প্যাচ তৈরি হয়ে এইভাবে চলে গেল। যার ফলে দেখা গেছে যদি আমরা এইভাবে যাচ্ছি, এ বি
এই এই হয়ে গেছে ক্রোমোজোমটা। এখন কি হবে, এই জায়গাটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এটা এমন হবে, এটাতে বাদ যাবে না, যুক্ত হবে না, যেটা এইরকম হয়ে যাবে, নতুন করে বিন্যস্ত হয়ে এই জায়গাটা ভেঙে গিয়ে এখানে হবে এ বি সি ডি সেন্ট্রোমিয়ার, ই, তারপরে জি, তারপরে এ এইচ আই। এই যে পরিবর্তন হয়ে গেল, ইনভার্সন, এই পরিবর্তনটাকে আমরা ইনভার্সন বলি। অর্থাৎ দেখা গেল যে আমরা ক্রোমোজোমের মধ্যে যে অংশগুলো এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যে ক্রোমোজোমের ক্রম ছিল, এটা কোনো একটা জায়গায় এরকম প্রথমে একটা প্যাচ তৈরি হবে এবং সেই জায়গায় ভাঙন হবে, ভাঙন হয়ে ক্রোমোজোমের এই ভাঙা অংশটা উল্টে গিয়ে, অর্থাৎ সজ্জারীতির, আমরা মূলত ইনভার্সন বলতে আমরা বুঝি যে সজ্জারীতির পরিবর্তন, এখানে এই সজ্জারীতির পরিবর্তন হয়ে যাবে এবং এই সজ্জারীতির পরিবর্তনের ফলে দেখা গেছে এখানে আমাদের এই জিনটা এ বি সি ডি ই এর পরে এফ আসার কথা ছিল, কিন্তু জি, তারপরে এফ, তারপরে এইচ আই। তো এইভাবে আমাদের এই ইনভার্সনটা ঘটে। ইনভার্সন আবার দুই রকমের আছে, একটা ইনভার্সনটাকে বলি আমরা যেটা প্যারাসেন্ট্রিক ইনভার্সন, আর হলো পেরিসেন্ট্রিক ইনভার্সন। প্যারাসেন্ট্রিক আমরা এখন যেটা করলাম সেটা প্যারাসেন্ট্রিক ইনভার্সন। আর পেরিসেন্ট্রিক ইনভার্সনটা কি হবে, পেরিসেন্ট্রিক ইনভার্সনটা এরকম, আমরা যদি এরকম দেখি যে এইরকম, যে এ বি সি ডি, এখানে সেন্ট্রোমিয়ার, তারপরে ই, তারপরে এ, মূলটা থেকে আসলাম, তারপরে জি এইচ আই, এমন হলো। অর্থাৎ সেন্ট্রোমিয়ার সহ তার এই অংশটা এরকম প্যাচ তৈরি হলো এবং সেন্ট্রোমিয়ার সহ এটা ভেঙে গেল, ভেঙে গিয়ে তারপরে দেখা গেল যে সেন্ট্রোমিয়ার সহ পেরিসেন্ট্রিকে যেটা হলো, যে নতুন ক্রোমোজোমটা তৈরি হবে সেটাতে হবে এ বি সি, তারপরে ই, তারপরে এইখানে ডি, তারপরে এফ জি এইচ আই। অর্থাৎ এখানে দেখা গেল সেন্ট্রোমিয়ার সহ এই অংশটা উল্টে গিয়েছে, অর্থাৎ এই সেন্ট্রোমিয়ার সহ এটাকে আমরা পেরিসেন্ট্রিক বলি। এখন আসি প্যারাসেন্ট্রিক উৎক্রমের ফলে। প্যারাসেন্ট্রিক উৎক্রমের ফলে যে পরিবর্তনটা হয়, তার ফলে পরবর্তীতে যখন সেল ডিভিশন ঘটে, অর্থাৎ কোষ বিভাজন হয়, এবং কোষ বিভাজনের সময় যখন বিশেষ করে এই মিওসিস কোষ বিভাজনের সময় প্যারাসেন্ট্রিক ক্রোমোজোমে, প্যারাসেন্ট্রিক আমি আবারও বলছি, এইটার ক্ষেত্রে যখন মিওসিস কোষ বিভাজন হয়, সেই ক্ষেত্রে যে গ্যামেটগুলো তৈরি হয়, সেই গ্যামেটের মধ্যে দেখবো যে আমরা 4 ভাগের 1 ভাগ গ্যামেট শুধুমাত্র সক্রিয় হবে এবং এরা পরবর্তী বংশধর সৃষ্টি হবে। 4 ভাগের 2 হাফ, অর্থাৎ অর্ধেকটা, যে চারটা মিওসিস বিভাজনের ফলে যে 4টা গ্যামেট তৈরি হবে, তার ফলে যে 2টা ইনভার্সনের কারণে, 4টার মধ্যে 2টা ইনভার্সনের কারণে নিষ্ক্রিয় হবে, একটা সক্রিয় এবং স্বাভাবিক থাকবে, এবং একটা তোমার উৎক্রমযুক্ত জননকোষ তৈরি হবে। এইভাবে 3 রকমের তৈরি হবে, অর্থাৎ অর্ধেকটা হবে নিষ্ক্রিয়, অর্ধেকটা হবে উৎক্রমযুক্ত স্বাভাবিক, আর একটা হবে অর্ধেকটা হবে সক্রিয় এবং স্বাভাবিক। এইভাবে তোমাদের এই প্যারাসেন্ট্রিকের মধ্যে তোমার এই গ্যামেটগুলো তৈরির ক্ষেত্রে বা পরবর্তীতে গ্যামেট সৃষ্টিতে এইভাবে ভূমিকা রাখবে। অর্থাৎ সব গ্যামেট কার্যকর থাকবে না। তার মানে আমরা তো প্রথমেই বলেছি যে ইয়ের মধ্যে কি বলে, অ্যাবারেশনের ফলে জীবজগতের যে বৈচিত্র্যের মধ্যে যে কোনো সময় একটা পজিটিভ নেগেটিভ দুইটা, এটা তো অবশ্যই একটা নেগেটিভ, কারণ এখানে সবগুলো জননকোষ বা গ্যামেট অ্যাক্টিভ থাকে না। পেরিসেন্ট্রিকের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটে, তবে এই ক্ষেত্রে আমরা দেখব যে এই অর্ধেক গ্যামেট নিষ্ক্রিয় হয় এবং অর্ধেক গ্যামেট সক্রিয় হয়। সক্রিয়গুলো অর্ধেক, অর্থাৎ 50% পেরিসেন্ট্রিকের ক্ষেত্রে 50% সক্রিয় এবং 50%, অর্থাৎ 2টা গ্যামেট সক্রিয় থাকবে, 2টা গ্যামেট নিষ্ক্রিয় হবে। এই গেল আমাদের ইনভার্সনের কথা গেল। এরপরে আসি আমরা লাস্ট যে অংশটা আমরা আলোচনা করব, সেটাকে বলছি আমরা ট্রান্সলোকেশন বা স্থানান্তর। ট্রান্সলোকেশনে আমরা কি দেখব? ট্রান্সলোকেশনে আমরা দেখব, আমরা তো এটা একই ক্রোমোজোমের মধ্যে, অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের মধ্যে আমরা বা একই ক্রোমোজোমের মধ্যে পরিবর্তনটা দেখেছি। এখন এমন যদি হয়ে যায় যে একটা ক্রোমোজোমের ট্রান্সলোকেশন মানে
একটা ক্রোমোজোম থেকে জিন আরেকটা ক্রোমোজোমে চলে যাবে, অর্থাৎ এটাকে আমরা বলবো অসমসংস্থ নন হোমোলোগাস ক্রোমোজোম। অসমসংস্থ ক্রোমোজোমের মধ্যে জিন চলে যাওয়াটাকে আমরা, আগেরটাই ছিল অসমসংস্থ ক্রোমোজোমেও থাকবে, যে এক ক্রোমোজোম থেকে যে আমরা দেখেছিলাম যে সিডি জিন এখানেও থাকবে, আবার অসমসংস্থ ক্রোমোজোম থাকবে। আর এখানে হবে যেমন এই ক্রোমোজোমে যে জিনগুলো আছে সেই জিনগুলো চলে যাবে ট্রান্সলোকেশনে। ক্ষেত্রে আমরা দেখব যে এটা যেমন এখানে ছিল এম এন ও পি কিউ আর এস টি এমন ছিল। এখন দেখা গেল এই ট্রান্সলোকেশনে আমরা যেটা দেখবো সাধারণভাবে ট্রান্সলোকেশনে যে এই ক্রোমোজোমের কোনো একটা, যেমন এখান থেকে এই ক্রোমোজোমেরই এফ এফ জিনটা বা জি জিনটা নাই, এটার পরে অর্থাৎ এরপরে এইচ আই চলে আসছে এরকম, আর ওই জিন দুইটা চলে আসবে এইখানে এফ জি, অর্থাৎ অন্য জায়গায় স্থানান্তর হয়ে গেল। হ্যাঁ, এই ধরনের স্থানান্তরটাকে আমরা এই যে এক ক্রোমোজোমের জিন আরেক ক্রোমোজোমে চলে যাওয়া, এটাকে আমরা ট্রান্সলোকেশন বলি। এই ট্রান্সলোকেশনের ফলে এরকম হতে পারে। একটা হতে পারে সাধারণ ধরনের ট্রান্সলোকেশন হতে পারে। সেটা কেমন, যে এই যে এইটার জিনটা এইটা চলে আসলো, আবার এইটার জিনটা যেমন এখানে ছিল এফ কিউ আর এস, এইখানে চলে গেল ই, এইখানে গেল আর এস, এখানে ই এফ জি এইচ, এরকম পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ একটা দুইটার মধ্যে এই ধরনের পরিবর্তন হয়ে গেল, যে একটা জিনটা আরেকটা স্থানান্তর, একটা অংশ আরেকটা অংশের মধ্যে স্থানান্তর হলো। এখন এই স্থানান্তর আবার দুই রকম হতে পারে। একটা হলো যে একদম প্রান্তে গিয়ে জুড়ে গেল, সেটা হতে পারে, অথবা হতে পারে যে এই মাঝখানে, আমরা যেটা মাঝখানে দেখিয়েছি এটা দুই রকমের হতে পারে, প্রান্তে হতে পারে, মাঝখানে হতে পারে, এরকম। আর আরেকটা হতে পারে স্থানান্তর। এখন এই স্থানান্তরের ক্ষেত্রে আমরা বলছিলাম যে একটা থেকে, আমি কিন্তু এখানে তিনটা জিনিস অলরেডি আমার দেখানো হয়ে গেছে। স্থানান্তরে আমি প্রথমে একবার বলেছিলাম যে একটা থেকে ক্রোমোজোম, যেমন এইটা যদি এরকম হয় যে এখান থেকে শুধু আর এস আসলো, আর এইটার অংশটা শুধুমাত্র এই অংশটা জুড়ে গিয়ে ভেঙে গিয়ে এইখানে এইচ ছিল, ই এফ জিটা এখানে আসছে, তাহলে এইটা হলো এক ধরনের স্থানান্তর, মাঝখানে চলে আসছে। আবার যদি প্রান্তে আসতো আরেক ধরনের হতো। আর যদি হতো যে স্থানান্তরটা বিনিময়যোগ্য হয়, যে এইটার জিনগুলো চলে যাবে এইটাতে, এইটা জিনগুলো চলে যাবে এইটাতে, তাহলে তিন রকমের হলো। আমি আবারও বলছি, এক রকমের স্থানান্তরে হবে যে একটা থেকে শুধু গিয়ে সাধারণভাবে একটা প্রান্তে গিয়ে বসে যাবে, একটা ভাঙা অংশ গিয়ে একটা প্রান্তে চলে যাবে। আরেকটা হলো যে হ্যাঁ, জিনের একটা ভাঙা অংশ গিয়ে মাঝে যে কোনো জায়গায় বসবে, ঘাটতি ওইটাও ভেঙে যাবে, ভেঙে গিয়ে মাঝে বসবে। আর আরেকটা হতে পারে যে এইটার জিনগুলো আসবে এইটাতে এবং এটা জিনগুলো আসবে এইটাতে, অর্থাৎ দুইটার মধ্যে এইভাবে অংশের বিনিময় হতে পারে। এইভাবে তিন রকমের স্থানান্তর আমরা দেখতে পাই, এবং এই তিন ধরনের স্থানান্তরের ফলে নতুন যে বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোম তৈরি হবে, তাদের মাধ্যমে পরবর্তী যে গ্যামেট তৈরি হবে, গ্যামেটের মাধ্যমে পরের বংশে এটা স্থানান্তর হবে। তার ফলে দেখা গেছে বৈশিষ্ট্যগুলো একেবারে ভিন্ন হয়ে যাবে। কারণ আমরা জানি এই ব্যাপারটা যে প্রজাতি বৈচিত্র্যের মূল ভিত্তি হলো ক্যারিওটাইপ। আমি মানুষ এই জন্য যে মানুষের যেই ক্রোমোজোমগুলো সেগুলো আমার মধ্যে আছে, এবং তাদের মধ্যে মানুষের ক্রোমোজোমের যেই 1 থেকে 23 পর্যন্ত, অর্থাৎ 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোমের মধ্যে জিনের ক্রম একই রকম, এই জন্য এরা একই রকমের ক্রোমোজোম। কিন্তু যদি কখনো এইভাবে জিনের ক্রমের পরিবর্তন হয়ে যায়, যেটা আমরা এখন দেখলাম ক্রোমোজোমের আবারেশনের ফলে, তার ফলে আমরা অনেক ক্ষেত্রে দেখব যে বিভিন্ন ধরনের সিনড্রোমগুলো দেখা যায়, আমরা বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি দেখা যায়, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, যে কোনো মানুষ হোক, প্রত্যেকের ক্ষেত্রে এই ধরনের সংখ্যার বৈচিত্র্যের কারণে এটা হয়ে থাকে। এছাড়া আরও রকমের, এটা তো আমরা শুধুমাত্র অ্যাবারেশনে জিনের পরিবর্তন দিয়ে আলোচনা করলাম, এছাড়া আমরা আরও যেমন পলিপ্লয়েডি সহ আরও বেশ কিছু পরিবর্তন দেখি ক্রোমোজোমে, যেই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষের যেই কোনো একটা নির্দিষ্ট প্রজাতিতে, আমি মানুষের কথাই বলি, মানুষের 23 জোড়া ক্রোমোজোমের জায়গায় কখনো 23 জোড়ার সাথে অতিরিক্ত একটা চলে আসে,
হ্যাঁ, সেই ক্ষেত্রেও দেখা গেছে এটাও এক ধরনের ক্রোমোজোমের সংখ্যাতাত্ত্বিক পরিবর্তন। এই পরিবর্তনও জীবজগতে বৈচিত্র্য নিয়ে আসে, জীবজগতে ব্যতিক্রম বৈশিষ্ট্য নিয়ে আসে, এবং সেগুলো অবশ্যই কখনোই আমাদের জন্য সুখকর না। আমাদের জন্য আমরা যেই অটিজমের ব্যাপারগুলো দেখি, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অটিজমের ব্যাপারগুলো এইখান থেকেই আসে, যে ক্রোমোজোম যেমন আমরা ডাউন সিনড্রোমের ক্ষেত্রেও দেখি, টার্নার সিনড্রোমের ক্ষেত্রে দেখি, আমরা দেখি যে মানুষের বিশেষ করে 21 নম্বর ক্রোমোজোমটায় তিনটা, দুইটা যেখানে দুইটা থাকার কথা সেখানে তিনটা থাকে। তিনটা থাকার ফলে এক ধরনের অটিজমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তাহলে আমরা এতটুকু বুঝি যে ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি টু প্রজাতি আলাদা, যেমন আলাদা তেমনি একটা সুনির্দিষ্ট প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের জিনের সংখ্যা, জিনের অবস্থান, জিনের বিন্যাস এগুলো সুনির্ধারিত, সুনির্দিষ্ট থাকবে। যদি পরিবর্তন হয় সেটা জীবজগতে যে ওই প্রজাতির যে সদস্যের মধ্যে এই পরিবর্তনটা দেখবো আমরা, সেখানে দেখবো যে আমরা বৈশিষ্ট্যের ব্যাপক পরিবর্তন থাকে। সেই পরিবর্তনটা এখন পর্যন্ত আমরা যেটা দেখি, সেই পরিবর্তন কখনোই ওই প্রজাতির জন্য, ওই সদস্যের জন্য কখনোই সুখকর হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর পরবর্তী ক্লাসেও আমি বিশেষ করে আমি জিন তত্ত্বের এই বিষয়টা, এই সাবজেক্টটার আমি পরবর্তী তোমাদের জিন মিউটেশন এবং জিন মিউটেশনের যে আণবিক ভিত্তি সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা এই ক্লাসগুলো ফলো করো। আর তোমাদের আমি একটু বলে নিই যে তোমরা আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে তোমরা এই ক্লাসগুলো পাবে। পাশাপাশি নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নতুন একটি আমরা গ্রুপ খুলেছি, সেই গ্রুপটা তোমরা ফলো করো। এই গ্রুপটাতে যারা শিক্ষার্থী যারা আছে তোমরা সবাই ফুল গ্রুপটাতে থেকে ক্লাসগুলো পেয়ে যাবে। এটা পাবলিক করা গ্রুপ। তুমি NFGC অনলাইন ক্লাসেস ফর ডিগ্রি, নিচে লিখছি ফর ডিগ্রি এই অনার্স, HONS অনার্স অ্যান্ড পাস। তোমরা এই গ্রুপের ক্লাসগুলো পাবে, আমাদের সকল অনার্সের ক্লাস, অনার্স সাবজেক্টের ক্লাসগুলো, অনার্স এবং ডিগ্রি ক্লাসগুলো এখানে পাবে। তোমরা এগুলো ফলো করো এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।